শেষ 1 মাস ধরে দেখতে পাচ্ছেন যে রাজ্যের দিকে বিভিন্ন দিকে দিকে হকার উচ্ছেদ চলছে, পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, বুলডোজার রাজনীতি। দেখুন, এই নিয়ে বিতর্ক হতে পারে, কেউ পক্ষে হতে পারেন, কেউ বিপক্ষে হতে পারেন, যার যার যুক্তি থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে, এই রাজ্যের বুকে তৃণমূলের 80টা বিধায়ক তৃণমূল কংগ্রেস তারা পেয়েছিল, 80টা বিরোধী বিধায়ক। সেই 80টা বিরোধী বিধায়ক কেবলমাত্র এই মুহূর্তে বালিশ আর নালিশে বিভক্ত হয়ে গেছে। 80টা তৃণমূলের বিধায়কের দুটো পক্ষ, এক পক্ষ আছে বালিশে, আরেক পক্ষ আছে নালিশে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের যে কথা, আপনারা যদি রাস্তার আন্দোলন দেখেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা যদি রাস্তার আন্দোলন দেখেন, আপনারা যদি ফলতার নির্বাচন দেখেন, আপনারা যদি বুলডোজারের আগ্রাসনের বিরুদ্ধে সংবিধানের শাসনের পক্ষের লড়াইতে আপনারা যদি দেখেন, আপনারা শেষ 1 মাস ধরে, সরকার তৈরি হয়েছে প্রায় 1 মাস হতে চললো, এই 1 মাস ধরে আপনারা কেবলমাত্র দেখতে পাবেন লাল ঝান্ডাকে, সিপিআইএম কে। যদিও বা বিধানসভার অভ্যন্তরে আমাদের বিধায়কের সংখ্যা কেবলমাত্র 1, মানে সিপিআইএম এর বিধায়কের সংখ্যা 1। এই একজন বিধায়ক বিধানসভার অভ্যন্তরে, আর বাকিটা রাস্তার লড়াই। এই রাস্তার লড়াই তো আমরা লড়ছি। আমরা আগেও বলেছিলাম, মতাদর্শগত ভিত্তি না থাকলে কেউ এই লড়াইতে টিকতে পারবে না। তৃণমূলের জন্ম হয়েছিল 1998 সালে। কেন জন্ম হয়েছিল? তৃণমূলের জন্ম হয়েছিল সিপিআইএম কে উৎখাত করবার জন্য। কংগ্রেস ভেঙে তৃণমূল জন্ম হয়েছিল, পিছন থেকে সাপোর্ট দিয়েছিল তৎকালীন বিজেপি এবং আরএসএস। এবং সেই সময়তে লালকৃষ্ণ আদবানি, যিনি বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আসলে বিজেপির একটা সিস্টার কনসার্ন, সেই সিস্টার কনসার্ন 1998 সালে জন্মগ্রহণ করেছিল ক্ষমতায় থাকা সিপিআইএম কে আটকানোর জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য। আজকে 2026 সাল, দেখুন পশ্চিমবাংলার রাজনীতি আমরা কম বেশি যারা বুঝি, কম বেশি আমরা যারা জানি, খবর রাখি, তারা কম বেশি আমরা সবাই জানি যে তৃণমূলের অভ্যন্তরে এটা হতে পারতো যে তৃণমূল থেকে গিয়ে সরাসরি বিজেপিতে যোগদান করতো। আপনি মানে খেয়াল করলে দেখুন যে তৃণমূল থেকে কেউ গিয়ে কিন্তু বিজেপিতে যোগদান করলো না, তৃণমূলের সেই অংশকে একটা নতুন ব্লক তৈরি করলো। এবং যাকে নেতা মেনে এই ব্লক তৈরি করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে যারা রাজনীতি সম্পর্কে একটু আধটু বাকিবহল, তারা সবাই মিলে জানেন যে তৃণমূলের 5টা বিধায়ককেও তিনি কন্ট্রোল করতে পারেন না। তৃণমূলের 5টা বিধায়ককে কন্ট্রোল করাও তার পক্ষে সম্ভবপর নয়। তাহলে কারা পিছন থেকে দাঁড়িয়ে এই খেলাটা খেললো? এখানেও খোঁজ নিলে দেখা যাবে আসলে বিজেপি এবং আরএসএস তারা তাদের মনের মতো একটা শাসকের বিরোধী, আনুগত্যের বিরোধী দল তারা তৈরি করেছে। তাই একদম শুরুতেই যে কথা বলছিলাম যে তৃণমূলের অভ্যন্তর এখন ভাগ হয়ে আছে বালিশে এবং নালিশে, আমাদের কথা নয়। কুণাল ঘোষ একদিক থেকে বলছেন বালিশ, আর অন্য দিক থেকে আসছে নালিশ। ফলে স্বাভাবিকভাবেই বালিশ আর নালিশের বাইরে রাস্তার যে লড়াই, রাস্তার যে আন্দোলন, সাধারণ মানুষের যে দাবি দাওয়া, এবং গণতন্ত্রে, ডেমোক্রেসিতে, বিশেষত পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অপরিসীম। শাসক যেমন থাকে, ট্রেজারি বেঞ্চ যেমন থাকে বিধানসভার অভ্যন্তরে, ঠিক তেমন ভাবেই ট্রেজারি বেঞ্চের উল্টো দিকে, অর্থাৎ অধ্যক্ষের ঠিক বাঁদিকে তারা যে বিরোধী দল বসে বা যে অপোজিশনসরা থাকে, সেই অপোজিশনরা, যেহেতু এক্সিকিউটিভসরা তারা লাইবেল অপোজিশনদের কাছে আনসারেবলের জন্য, দে আর আনসারেবল টু দ্য legislature, they are answerable to the assembly, they are answerable to the parliament also. আইনসভায় এক্সিকিউটিভদের একটা বাধ্যবাধকতা থাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই দিক থেকে দাঁড়িয়ে বামেরা ফলতার নির্বাচনও প্রমাণ করেছে, আর আজকের দিনের গোটা ঘটনা আরো বেশি করে প্রমাণ করছে এই বালিশ আর নালিশের রাজনীতির বাইরে যে সাচ্চা রাজনীতি, সত্যিকারের রাজনীতি, মানুষের দাবি দেওয়ার রাজনীতি, সেই রাজনীতির যে খেলা, সেই রাজনীতির যে বিষয়, সেই রাজনীতির ফ্রন্টাল লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা লাল ঝান্ডা, সাথে আছে সাধারণ মানুষ, একজন মাত্র বিধানসভার বিধায়ক। ইতিহাসে এমন নিদর্শন আছে কিনা আমরা জানি না, কিন্তু এই নিদর্শন পশ্চিমবাংলার বুকে নতুন করে তৈরি হচ্ছে যে বিধানসভার অভ্যন্তরে আমাদের একটা মাত্র বিধায়ক, কিন্তু বিধানসভার বাইরে লাল ঝান্ডা, রেড ফোর্স, তারাই ফ্রন্টাল শক্তি, তারাই ফ্রন্টাল পাওয়ার।